হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভিয়াট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো এর আগের যে আমরা ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসে আমরা একটা পজিশনে পৌঁছেছিলাম যেখানে হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের যে সুষুম্না কাণ্ড থেকে যে স্নায়ুগুলো বের হচ্ছে, সুষুম্না স্নায়ু, এবং আমাদের যে মস্তিষ্ক থেকে যে করোটি স্নায়ুগুলো বের হচ্ছে সেগুলোর সংখ্যা বলেছিলাম। এবং আমরা সেখানে বলেছিলাম কি যে এর পরের দিন আমরা সুষুম্না স্নায়ু এবং করোটি স্নায়ু কিভাবে মনে রাখতে হয় একটা ট্রিক্স বলবো, তাই তো? তো যাই হোক, আমি তোমাদের এই ভিডিওর এই ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে সেই ট্রিক্সগুলো পুরোটাই ভিডিও হিসাবে বানানো আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে? যেহেতু আমরা কয়েকদিন ক্লাস নিতে পারিনি বা ক্লাস করতে পারিনি, সেই জন্যই সবার কাছে দুঃখিত। তো আজকে আমরা ঠিক মস্তিষ্ক থেকে শুরু করছি। ঠিক আছে? তো এখন থেকে কন্টিনিউ আবার ক্লাসগুলো হবে। তো চলো আজকে মস্তিষ্ক থেকে শুরু করি, যে মস্তিষ্ক অ্যাকচুয়ালি কি জিনিস, কি কাজ করে এবং আমাদের কিভাবে খুব ইম্পর্টেন্ট সেটা আমরা দেখব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা হিউম্যান এর মাথা দেওয়া আছে, এবং সেখানে আমরা মস্তিষ্ক বলতে আমরা বেসিক্যালি কি বোঝাবো? মস্তিষ্ক বলতে আমরা এখানে বোঝাবো হচ্ছে ব্রেনটা। দেখো এখানে একটা ব্রেন দেওয়া আছে, তাই তো? তো মস্তিষ্ক বলতে এই ব্রেনটা আমরা বোঝাচ্ছি কিন্তু, ঠিক আছে? তো এই ব্রেনটাকেই আমরা মস্তিষ্ক বলছি। ব্রেন, ব্রেন এটাকে আমরা মস্তিষ্ক বলছি। আর এইটা নিয়ে কিন্তু আমরা পড়বো, ঠিক আছে? চলো, এবার এই মস্তিষ্কটা কোথায় থাকছে দেখো। মস্তিষ্কটা তোমরা যদি নোটিশ করো যে আমাদের যে খুলিটা আছে, খুলি, এই খুলির ভিতরে কিন্তু আমাদের এই ব্রেনটা কিন্তু খুব সুন্দরভাবে রাখা আছে। যেরকম আমাদের যে কোনো গিফট প্যাক বা গিফটের বাক্স আসে, বা আমরা যখন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কোনো কিছু অর্ডার করি, তখন দেখবে যে হচ্ছে আমাদের কি হচ্ছে, তো অর্ডার করলে পরে দেখবে সেই প্যাকেটিংটা খুব সুন্দরভাবে আসে, তাই না? সেই প্যাকেটিংটা খুব সুন্দরভাবে আসে, এবং সেই প্যাকেটিংয়ের ভেতরে স্পঞ্জ লাইক কিছু দেওয়া থাকে, ঠিক আছে? স্পঞ্জ লাইক কিছু দেওয়া থাকে যাতে সেই প্যাকেজিংয়ের যে প্রোডাক্টটা সেটা যেন ক্ষতি না হয়। সেরকমভাবে আমাদের ব্রেনটাও কিন্তু আমাদের খুলির মধ্যে খুব সুন্দরভাবে রাখা আছে। তো এতটাই মোটা খুলি যে এই যদি কোনো লাঠি ফাঠি দিয়ে এই খুলিটাকে আঘাত করা হয়, সহজে কিন্তু এই খুলিটার কিছু হয় না। এতটাই শক্তভাবে রাখা থাকে, বা এতটাই শক্ত খুলির ভেতরে রাখা থাকে। ক্লিয়ার? তো চলো দেখি আমরা ব্রেন সম্বন্ধে আরো ডিটেলস দেখে নিই। শুধুমাত্র ব্রেনটা যে খুলির মধ্যে রাখা থাকে তা না, দেখো খুলির ভেতরে ব্রেনটা রাখা আছে, ব্রেনের ওপরেও একটা মোটা রকমের পর্দা আছে। মোটা রকমের পর্দা আছে। এই পর্দাটাকে কি বলা হয়? এই পর্দাটাকে বলা হয় মেনিনজেস। কি বলা হয়? মেনিনজেস। এই পর্দাটাকে কি বলা হয়? মেনিনজেস। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ব্রেনটা তাহলে কি হচ্ছে, একটা পর্দা, মোটা টাইপের পর্দা দিয়ে ঢাকা থাকছে, মেনিনজেস। তাহলে এই মেনিনজেস কি শুধু ব্রেনের মধ্যে থাকে? বলছে যে না, এই মেনিনজেস কিন্তু মস্তিষ্ক মানে ব্রেন এবং সুষুম্না কাণ্ড এর দুটোর বাইরেই এই পর্দাটা থাকে। তাহলে মেনিনজেস কোথায় কোথায় থাকে? তাহলে তোমাদের মনে রাখতে হবে মেনিনজেস কিন্তু ব্রেন এবং সুষুম্না কাণ্ড এর দুটোর বাইরেই থাকে, ঠিক আছে? শুধুমাত্র কিন্তু ব্রেন না। তোমাদের কনফিউজ করার জন্য কিন্তু দিয়ে দিবে যে মেনিনজেস অবস্থান করে শুধুমাত্র ব্রেনে, শুধুমাত্র সুষুম্না কাণ্ডে, এবং এ ও বি উভয়ে, এবং কোনোটি নয়। এইভাবে তোমাকে 4-5টা অপশন দিয়ে দিবে, ঠিক আছে, তোমাকে কনফিউজ করার জন্য। তো মোটেও কনফিউজ হবে না, মনে রাখবে এই মেনিনজেস কিন্তু ব্রেন, অ্যান্ড স্পাইনাল কর্ড, বিএস। এখন যে মোটরসাইকেলগুলো বেরোচ্ছে, যে BS6, BS7, তাহলে বিএসটা মনে রাখবে। তাহলে ব্রেন এবং স্পাইনাল কর্ডের বাইরে কি থাকে? মেনিনজেস থাকে, ঠিক আছে? ক্লিয়ার? এইবার এই মেনিনজেস যে এই যে মোটা পর্দাটা দেখতে পাচ্ছি, এই পর্দা কিন্তু অ্যাকচুয়ালি 3টা লেয়ার নিয়ে তৈরি হয়। তাহলে কিভাবে তুমি মনে রাখবে? দেখো, যদি এইটা যদি ব্রেন হয়, ব্রেনের সবচেয়ে কাছের যে লেয়ারটা, মানে আমি 3টা লেয়ারে ভাগ করছি, ব্রেনের সবচেয়ে কাছের লেয়ারটা যদি নোটিস করো, তাহলে এটা হচ্ছে ব্রেনের সবচেয়ে কাছের লেয়ার। গ্রিন কালার না, ব্লু কালার দিচ্ছি। তারপরের লেয়ারটা দিচ্ছি আমরা হচ্ছে গ্রিন কালার, অ্যান্ড লাস্ট ওয়ান দিচ্ছি আমরা আর একটা কালার দিয়ে দিচ্ছি, ধরে নাও রেড কালার দিয়ে দিচ্ছি। এই 3টা কালার দিয়ে আমরা ধরে নাও, এই 3টা কালারকে একসাথে কি বলা হবে? 3টা কালারকে একসাথে বলা হবে মেনিনজেস। মেনিনজেস এই 3টা কালারকে একসাথে কি বলা হবে? মেনিনজেস। ক্লিয়ার? এইবার তাহলে এই 3টা লেয়ার যে দেওয়া আছে, 3টা লেয়ারের মধ্যে কোনটা আগে এবং কোনটা পরে আমরা সেটা কিন্তু দেখে নেব। তাহলে এই 3টা লেয়ারের মধ্যে যে 3টা লেয়ার দেওয়া আছে, 3টা লেয়ারকে একসাথে কি বলা হচ্ছে? মেনিনজেস।
এবার তিনটা লেয়ারের মধ্যে যেটা ব্লু মানে ব্রেনের সবচেয়ে কাছে থাকছে, তাহলে আমাদের সবচেয়ে কাছে কে থাকে? প্রিয়া থাকে। তাহলে এইভাবে মনে রাখবে, ব্রেনের সবচেয়ে কাছে থাকে প্রিয়া ম্যাটার, ঠিক আছে, আর সবচেয়ে দূরে থাকে কি? ডুরা ম্যাটার, ডুরা ম্যাটার, ঠিক আছে, আর মাঝেরটা অ্যারাকনয়েড ম্যাটার। তাহলে ব্রেনের সবচেয়ে, তোমাকে কোশ্চেন করবে যে মেনিনজেসের কোন লেয়ারটা ব্রেনের সবচেয়ে কাছে থাকে, তাহলে সেটা কি হবে? পায়া ম্যাটার। তারপরে মাঝেরটা কি হচ্ছে? মাঝেরটা অ্যারাকনয়েড ম্যাটার, এবং সবার লাস্টেরটা কি ম্যাটার? সবার লাস্টেরটা ডুরা ম্যাটার। তাহলে মেনিনজেসের কয়টা আবরণ নিয়ে গঠিত? তিনটা আবরণ নিয়ে গঠিত। কি? পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড ডুরা ম্যাটার। ক্লিয়ার? এই অবধি কোনো কনফিউজ? নেক্সট চলে আসি। তাহলে তোমরা নোটিস করে দেখো, এই যে দেখো এই মেনিনজেস এই পর্দাটা দেওয়া আছে, কতটা মোটা পর্দা, ঠিক আছে, তার ভিতরে কিন্তু ব্রেনটা আছে, তার ভিতরে কিন্তু ব্রেনটা আছে। ক্লিয়ার? তাহলে আমাদের কি হচ্ছে? ফার্স্টে খুলিটা থাকছে, তারপর খুলিটাকে যদি কোনোভাবে ফাটিয়ে দিই তাহলে আমরা কিন্তু মেনিনজেসের লেয়ারটা পাবো। মেনিনজেস আবার তিনটা লেয়ার নিয়ে তৈরি হচ্ছে, পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং সবার লাস্টে সবার বাইরের বহিস্থটা হচ্ছে ডুরা ম্যাটার। ক্লিয়ার? এবার যদি আরেকটু নোটিস করি এই মস্তিষ্কের কাজ কি, আরেকটু নোটিস করলে এই মস্তিষ্কের কাজ কি, ঠিক আছে, তাহলে আমরা দেখব মস্তিষ্কের যদি কাজ দেখি, তাহলে দেখো মস্তিষ্কের কাজ এখান থেকে হচ্ছে, মস্তিষ্ক ও শোষণাকাণ্ড কি হচ্ছে? যান্ত্রিক আঘাত ও সংক্রমণের হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, তাহলে সরি, ম্যানিনজেসের কাজ কি? ম্যানিনজেসের কাজ, তাহলে আমরা যেহেতু মস্তিষ্কের পর্দা পড়ছি, ঠিক আছে, ব্রেনের পর্দাটা পড়ছি, তাহলে পর্দাটার কাজ কি হচ্ছে? যাতে আমাদের ব্রেনটাকে বাইরের আঘাত থেকে, ঠিক আছে, যেহেতু ব্রেনের বাইরে না শুধু শোষণাকাণ্ডের বাইরেও এই মেনিনজেসটা থাকে, তাহলে মেনিনজেস কি করছে? যাতে ব্রেন এবং শোষণাকাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে। আর কি করছে? ভাইরাসের হাত থেকে রক্ষা করছে, ভাইরাস ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করছে, তাই তো? আর কি করছে? আর দেখো রক্ত সরবরাহ করছে, করোটি ও সেরিব্রাল হেমিস্ফিয়ারে রক্ত সরবরাহ করে। তাহলে তোমাদের যদি বলা হয় যে মেনিনজেসের কাজ কি, তাহলে আলটিমেটলি দেখো পর্দার কাজ কি হচ্ছে? বাইরের আঘাত থেকে বা যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা এবং ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে রক্ষা করা, এটাই হচ্ছে মেনিনজেসের কাজ হয়, তাই না? যে কোনো পর্দার কাজ হয়। ক্লিয়ার? এই অবধি? নেক্সট চলে আসি আমরা, এই মস্তিষ্ককে তিনটা পার্টে ভাগ করা হয়। মস্তিষ্ককে তিনটা পার্টে ভাগ করা হয়, কি কি? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ককে কিভাবে ভাগ করা হচ্ছে? তিনটা পার্টে ভাগ করা হচ্ছে। দেখো কিভাবে ভাগ করা হচ্ছে, এইখানে আমি যে লাইনগুলো করছি দেখো, এই পুরো পার্টটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের আন্ডারে পড়ছে। এই পুরো পার্টটা আমাদের অগ্র মস্তিষ্কের আন্ডারে পড়ছে, এখান থেকে এই পুরো ব্রাউন কালারের যে পার্টটা, পুরোটা হচ্ছে অগ্র মস্তিষ্কের আন্ডারে পড়ছে, পুরোটা অগ্র মস্তিষ্কের আন্ডারে পড়ছে। তাহলে এইটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক। ক্লিয়ার? আচ্ছা, মধ্য মস্তিষ্ক কোনটা? মধ্য মস্তিষ্ক হচ্ছে, তাহলে আমি এটা অন্য কালার দিয়ে বলি, তাহলে মধ্য মস্তিষ্ক ধরে নাও এই ব্লু কালারের যেটা এইটা হচ্ছে আমাদের পুরোটা ধরে নিলাম মধ্য মস্তিষ্ক, এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। দেখো এখানে মধ্য মস্তিষ্ক দেওয়া আছে। ক্লিয়ার? আর পশ্চাৎ মস্তিষ্ক কোনটা? পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে এখান থেকে এই অবধি, তার মানে মধ্য মস্তিষ্কের নিচের পার্টটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ক্লিয়ার? এইটা হচ্ছে পুরোটা পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে তিনটা মস্তিষ্কে ভাগ করা হচ্ছে, মানে মস্তিষ্ককে তিনটা পার্টে ভাগ করা হচ্ছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক অ্যান্ড পশ্চাৎ মস্তিষ্ক, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, এইবার কথা হচ্ছে যে অগ্র মস্তিষ্কের আরো পার্ট আছে। অগ্র মস্তিষ্ককে আমরা কি বলছি? অগ্র মস্তিষ্ক দুটো পার্ট নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে টেলেনসেফালন, একটা হচ্ছে ডায়ানসেফালন। তাহলে অগ্র মস্তিষ্কের দুটো পার্ট আছে, একটা টেলেনসেফালন, ডায়ানসেফালন। ঠিক আছে, এইবার অ্যাকচুয়ালি তোমরা এটাকে কিভাবে মনে রাখবে টেলেনসেফালন? দেখো, অগ্র মস্তিষ্ক মেনলি তিনটা পার্ট নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, মনে রাখবে। তাহলে কিভাবে আমরা মনে রাখবো? দেখো, অগ্র মস্তিষ্কের আন্ডারে কে পড়ছে? গুরু মস্তিষ্ক, 1 নম্বর পার্ট। ঠিক আছে, তাহলে গুরু মস্তিষ্ক হচ্ছে এই ব্রাউন কালার, এই যে টোটালটা যতটা পার্ট আমি ডট ডট করছি পুরোটাই হচ্ছে গুরু মস্তিষ্ক। ক্লিয়ার? তাহলে অগ্র মস্তিষ্কের পার্ট গুরু মস্তিষ্ক। তারপরে যে দেখো এখানে ইয়েলো কালারের একটা অংশ আছে, ইয়েলো কালারের, ঠিক আছে, ইয়েলো কালারের অংশ আছে, ঠিক আছে, এই ইয়েলো কালারের অংশ এইটা হচ্ছে আমাদের, যেমন গুরু মস্তিষ্ক আমি পরের নেক্সট ছবিতে আমি দেখাচ্ছি। তাহলে গুরু মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক কি কি নিয়ে তৈরি হচ্ছে? গুরু মস্তিষ্ক, থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস। তাহলে অগ্র মস্তিষ্ক কি কি নিয়ে তৈরি হচ্ছে? তিনটা পার্ট নিয়ে তৈরি হচ্ছে। অগ্র মস্তিষ্ক তৈরি হচ্ছে 1 নম্বর গুরু মস্তিষ্ক, 2 নম্বর থ্যালামাস, আর 3 নম্বর হাইপোথ্যালামাস। তাহলে তিনটা পার্ট নিয়ে গঠিত, তো গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কে কোনো পার্ট নেই, কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের পার্ট আছে। পশ্চাৎ মস্তিষ্কের পার্ট কি কি, মানে পশ্চাৎ মস্তিষ্ক কি কি নিয়ে তৈরি হচ্ছে? দেখো, পন্স,
লঘু মস্তিষ্ক সূচনা শীর্ষক, পন্স লঘু মস্তিষ্ক সূচনা শীর্ষক। ক্লিয়ার? তাহলে তোমাকে সিম্পল ভাবে মনে রাখো, আমাদের মস্তিষ্কের তিনটা পার্ট, সামনের দিকে অংশ অগ্র মস্তিষ্ক, মাঝে মধ্য মস্তিষ্ক, সবার লাস্টে পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক কি কি নিয়ে তৈরি? গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। সবগুলোর ইংরেজি নাম মনে রাখতে হবে। গুরু মস্তিষ্কের ইংরেজি নাম যদি আমরা দেখি, গুরু মস্তিষ্কের ইংরেজি নাম কি হবে? গুরু মস্তিষ্কের ইংরেজি নাম হচ্ছে সেরিব্রাম। কি হচ্ছে? সেরিব্রাম। ঠিক আছে? থ্যালামাস হাইপোথ্যালামাসের কোনো ইংরেজি নাম না, এইভাবে আছে। তাহলে দেখো, এই যে ব্রাউন কালারের এই ছবির মধ্যে দেখো, সরি রেড কালার দিয়ে আমি দেখাচ্ছি, তোমরা ব্লু কালারে দেখো, এই যে আমি নেক্সট ছবিতে দাগ দিচ্ছি, এই পুরোটাই কিন্তু আমাদের অগ্র মস্তিষ্কের আন্ডারে পড়ছে। ইভেন কি এই পার্টটা অগ্র মস্তিষ্কের আন্ডারে পড়ছে, এই পুরো পার্টটা অগ্র মস্তিষ্কের আন্ডারে পড়ছে। তাহলে তাহলে অগ্র মস্তিষ্কের তিনটা পার্ট, এইটাকে সবচেয়ে বাইরের যে অংশ বড়, সবার চেয়ে বড়, সেটাকে হচ্ছে গুরু মস্তিষ্ক বলা হয়। এটাকে গুরু মস্তিষ্ক বলা হয়, সেটাকে গুরু মস্তিষ্ক বলা হয়। তারপরে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটাকে থ্যালামাস বলা হয়, এবং তার নিচের পার্টটাকে হাইপোথ্যালামাস বলা হয়। তাহলে এখানে যে সাদা রঙের একটা পার্ট দেখতে পাচ্ছ, এখানে দেখো, তোমরা নোটিস করো, এখানে দেখো একটা সাদা কালারের পার্ট আছে, তাই না? এই সাদা কালারের পার্টটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। তাহলে এই সাদা পার্টটার নাম কি? কর্পাস ক্যালোসাম। সাদা পার্টটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো আমরা এক এক করে পুরোটার ডিটেলস দেখি। তাহলে অগ্র মস্তিষ্কের পার্ট কি? আমাদের অগ্র মস্তিষ্কের ফার্স্ট পার্ট হচ্ছে গুরু মস্তিষ্ক, যেটাকে আমরা অনেক সময় ইংরেজিতে বলি সেরিব্রাল কর্টেক্স বা সেরিব্রাল বলা হয়। খুব ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো, ঠিক আছে? ইংরেজি নাম থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রচুর কোশ্চেন আসে, যে সেরিব্রালের কাজ কি, বা সেরিব্রামের কাজ কি, বা সেরিব্রাল কর্টেক্সের কাজ কি। তাহলে সেরিব্রাল কর্টেক্স হচ্ছে গুরু মস্তিষ্ক। তাহলে গুরু মস্তিষ্ক যদি আমরা ফ্রন্ট ভিউ দেখি, গুরু মস্তিষ্কের ফ্রন্ট ভিউ দেখলে পারে, তাহলে আমরা দেখবো গুরু মস্তিষ্ক সামনের দিক থেকে এইরকম দুটো খণ্ড নিয়ে তৈরি হয়, এই একটা খণ্ড, এই একটা খণ্ড। তাহলে দুটো খণ্ড নিয়ে তৈরি হচ্ছে। ওপরের দিক থেকে যদি দেখি, একটা হচ্ছে লেফট খণ্ড, একটা হচ্ছে রাইট খণ্ড। তাহলে দুটো খণ্ড, এবং দুটো খণ্ডকে তাহলে কে জয়েন করে রাখছে? তাহলে দুটো খণ্ডকে, এই দুটো খণ্ডকে জয়েন করে রাখছে কর্পাস ক্যালোসাম। তাহলে তোমাকে কোশ্চেন করবে যে গুরু মস্তিষ্কের দুটো গোলার্ধ, বাম গোলার্ধ ও ডান গোলার্ধকে জয়েন করে রাখছে কে? কর্পাস ক্যালোসাম, তাই তো? আর এটা কি? স্নায়ু যোজক। এবার এই গুরু মস্তিষ্কের মধ্যে যে ভাঁজ আর খাস দেখা যায়, ভাঁজগুলোকে কি বলা হয়? গুরু মস্তিষ্কের ভাঁজগুলোকে বলা হয় জাইরাস। গুরু মস্তিষ্কের ভাঁজগুলোকে কি বলা হয়? জাইরাস। এবং আর খাঁজগুলোকে কি বলা হয়? গুরু মস্তিষ্কের খাঁজগুলোকে বলা হয় সালকাস। তাহলে আমরা কি কি পড়লাম? আমাদের অগ্র মস্তিষ্কের ফার্স্ট পার্ট হচ্ছে গুরু মস্তিষ্ক, সবচেয়ে লার্জেস্ট পার্ট। গুরু মস্তিষ্ক আবার দুটো গোলার্ধে বিভক্ত, ডান গোলার্ধ এবং বাম গোলার্ধ। ডান গোলার্ধ এবং বাম গোলার্ধকে জয়েন করে রেখেছে যে স্নায়ু যোজক, তাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। ক্লিয়ার? এবং গুরু মস্তিষ্কের মধ্যে যে অসংখ্য ভাঁজ এবং খাস দেখা যায়, সেগুলোর কিন্তু আলাদা আলাদা নাম আছে। ভাঁজগুলোকে বলা হয় কি? হচ্ছে জাইরাস, ঠিক আছে? আর খাসগুলোকে বলা হয় সালকাস। ক্লিয়ার? এবার গুরু মস্তিষ্ক কোথায় অবস্থান করছে? অগ্র মস্তিষ্ক অবস্থান করছে। এবার তার কাজগুলো কিভাবে মনে রাখবে? তাহলে তুমি গুরু মস্তিষ্কের মেন কাজগুলো মনে রাখবে: চিন্তা, স্মৃতি, বুদ্ধি, মানসিক বোধ, ঠিক আছে, চাপ, তাপ, শ্রবণ, দর্শন। তার মানে কি? তুমি যে চিন্তাগুলো করছো ভবিষ্যতে কি হবে না হবে, ঠিক আছে, সমস্ত কিছু গুরু মস্তিষ্ক করে। স্মৃতি, তোমার ব্রেনে যে স্মৃতি আছে, ঠিক আছে, তুমি কার সাথে ঘুরতে বেরিয়েছিলে, কবে ফুচকা খেয়েছো, এই সমস্ত স্মৃতি সমস্ত গুরু মস্তিষ্কেই থাকে, ঠিক আছে। বুদ্ধি এবং মানসিক বোধ, ঠিক আছে, নিয়ন্ত্রণ করে, এগুলো সব গুরু মস্তিষ্ক। আর ইভেন কি চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে আমাদের গুরু মস্তিষ্ক। এই কাজগুলো থেকে একটা না একটা কোশ্চিন থেকেই থাকে, ঠিক আছে। সো কাজগুলো একটু ইম্পর্টেন্ট সহকারে দেখবে যে কি আছে, ঠিক আছে। তারপরে চলে আসি, তার পরের পার্ট হচ্ছে আমাদের থ্যালামাস। থ্যালামাস হচ্ছে আমাদের মস্তিষ্কের অগ্র মস্তিষ্কেরই পার্ট। তাহলে থ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের পার্ট। কোন মস্তিষ্কের পার্ট? থ্যালামাস অগ্র, অগ্র মস্তিষ্কের পার্ট। থ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের পার্ট। তাহলে কোথায় থাকছে? থ্যালামাস হচ্ছে কি? হচ্ছে অগ্র মস্তিষ্কের কোন পার্টে? গুরু মস্তিষ্কের নিচের দিকে থাকে। তাহলে দেখো, গুরু মস্তিষ্কের যদি নিচের দিকে থাকে, তাহলে এই পার্টটা হচ্ছে থ্যালামাস, এই পার্টটা হচ্ছে পুরোটা থ্যালামাস, তাই তো? এই পার্টটা হচ্ছে পুরোটা থ্যালামাস। তাহলে দেখো, থ্যালামাস, আর এই থ্যালামাসকে গুরু মস্তিষ্কের সিংহদ্বার বলা হয়। গুরু মস্তিষ্কের সিংহদ্বার কাকে বলা হয়? থ্যালামাসকে গুরু মস্তিষ্কের সিংহদ্বার বলা হয়। খুব ইম্পর্টেন্ট। এবার তোমাদের মনে কোশ্চেন আসছে যে স্যার কেন সিংহদ্বার বলা হয় থ্যালামাসকে গুরু মস্তিষ্কের? দেখো, যত রকম সংজ্ঞাবহ স্নায়ু আছে, সংজ্ঞাবহ স্নায়ু কাকে বলে? যে স্নায়ু গ্রাহক থেকে
গ্রাহক থেকে কোথায় নিয়ে যায়, ব্রেনে নিয়ে যায়, তাকে সংজ্ঞাবহ স্নায়ু বলে। গ্রাহক থেকে যে স্নায়ু ব্রেনে নিয়ে যায় উদ্দীপনাকে, তাকে সংজ্ঞাবহ স্নায়ু বলে, বা কি বলা হয়, বা অন্তর্বাহী স্নায়ু বলা হয়। তাহলে যত রকমের সংজ্ঞাবহ স্নায়ু আছে সবাই কিন্তু এই থ্যালামাসের মধ্য দিয়ে গুরু মস্তিষ্কে প্রবেশ করে। থ্যালামাসের মধ্য দিয়ে গুরু মস্তিষ্কে প্রবেশ করে, যত রকমের সংজ্ঞাবহ স্নায়ু আছে সবাই এই থ্যালামাসের মধ্য দিয়ে গুরু মস্তিষ্কে প্রবেশ করে। তাই গুরু মস্তিষ্ককে সরি থ্যালামাসকে গুরু মস্তিষ্কের সিংহদ্বার বলা হয়। ক্লিয়ার? দেখো কাজ কি তাহলে, ঘ্রাণ প্রবাহ ছাড়া, ইম্পর্টেন্ট দেখো, ঘ্রাণ প্রবাহ ছাড়া সমস্ত রকম সংজ্ঞাবহ স্নায়ু প্রবাহ থ্যালামাসের মধ্যে দিয়ে গুরু মস্তিষ্কে প্রবেশ করে, সেই জন্য একে সিংহদ্বার বলা হয়। ঠিক আছে, আর কি করা হয়, থ্যালামাস, থ্যালামাস দেখো একটি রিলে সেন্টার হিসেবে কাজ করে। থ্যালামাস তাহলে রিলে সেন্টার হিসেবে কাজ করে, রিলে সেন্টার। তাহলে তোমাকে কোশ্চেন করবে রিলে সেন্টার কাকে বলা হয় মস্তিষ্কে, তাহলে কি বলতে হবে, থ্যালামাসকে। তাহলে থ্যালামাসকে গুরু মস্তিষ্কের সিংহদ্বার বলা হয়। আর থ্যালামাস থেকে অতটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে না, খালি রিলে সেন্টার থেকে কোশ্চেন আসে যে রিলে সেন্টার মস্তিষ্কে কোন অংশকে বলা হয়, থ্যালামাসকে বলা হয়। তার পরের পার্টটা চলে আসি, থ্যালামাসের নিচের যে অংশটা সেটাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাস। থ্যালামাসের নিচের যে অংশটা সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। থ্যালামাসের নিচের যে অংশটা সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। আচ্ছা, এবার এই হাইপোথ্যালামাস কি কি, এটি শ্বেত পদার্থ এবং ধূসর পদার্থ সম্বন্ধে গঠিত। ঠিক আছে, এবং থ্যালামাসের শ্বেত পদার্থ এবং ধূসর পদার্থ নিয়ে গঠিত। এবার এই হাইপোথ্যালামাস কি কাজ করে, দেখো হাইপোথ্যালামাসের কাজগুলো কিন্তু আমরা দেখেছিলাম। হাইপোথ্যালামাস একটা হরমোন হিসাবে কাজ করছিল, হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। তাহলে হাইপোথ্যালামাস কি হিসাবে কাজ করে, হাইপোথ্যালামাস একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসাবে কাজ করেছিল। এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করছিল, অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করছিল। সেখানে আমরা পড়েছিলাম হাইপোথ্যালামাসের কাজ। তাহলে হাইপোথ্যালামাসের মস্তিষ্কতে কি কাজ থাকে, তাহলে হাইপোথ্যালামাস মস্তিষ্কতে মনে রাখবে ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা এগুলো নিয়ন্ত্রণ করে, আর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, টেম্পারেচার কন্ট্রোল করে, টেম্পারেচার কন্ট্রোল করে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে, তাহলে দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দৈহিক তাপমাত্রা, দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসে ক্ষুধা, তৃষ্ণা এগুলো নিয়ন্ত্রণ করে, আর দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তার পরের পার্টটা হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক কোন পার্টটা, দেখো এই পার্টটাকে বলা হচ্ছিল মধ্য মস্তিষ্ক, এই পার্টটাকে বলা হচ্ছিল মধ্য মস্তিষ্ক, তাই তো। মধ্য মস্তিষ্ক কি হচ্ছে, টেকটাম ও সেরিব্রাল পেডাঙ্কের নিয়ে গঠিত। ঠিক আছে, তোমাদের অতটা দরকার নেই এখানে। ঠিক আছে, এইবার তাহলে কোথায় অবস্থিত, দেখো মধ্য মস্তিষ্ক হচ্ছে অগ্র মস্তিষ্ক, মানে উপরের পার্টটা অগ্র মস্তিষ্ক, আর এই নিচের পার্টটা হচ্ছে, এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে অগ্র মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে অবস্থিত। কি কাজ করে মধ্য মস্তিষ্ক, তাহলে মধ্য মস্তিষ্কের কাজ বলতে কি হচ্ছে, দর্শন এবং শ্রবণ নিয়ন্ত্রণ করে। তাহলে মধ্য মস্তিষ্ক কি করছে, দর্শন শ্রবণ নিয়ন্ত্রণ করছে, মানে দেখতে এবং শুনতে সাহায্য করছে। আর কি করছে, অক্ষি গোলকের বিচলন, মানে আমাদের যে চোখের মনিটা আমরা এইদিক ওইদিক তাকাচ্ছি মানে ঘোরাচ্ছি, এটার বিচলন করতে সাহায্য করে, আমাদেরকে বিচলন করতে সাহায্য করে মধ্য মস্তিষ্ক। কে সাহায্য করে বিচলন করতে, মধ্য মস্তিষ্ক। ক্লিয়ার? এবার নেক্সট পার্টে চলে যায়, আমরা চলে আসি পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক কি কি নিয়ে গঠিত হচ্ছে, পন্স নিয়ে গঠিত হচ্ছে। পন্স বা যোজক, দেখো পন্স, পন্স কোন পার্টটা, এই যে আমাদের পন্স, এই ফোলা অংশটাকে বলা হচ্ছে পন্স, এই ফোলা অংশটাকে বলা হচ্ছে পন্স। ঠিক আছে, আচ্ছা, এবার এই পন্স কি করছে, লঘু মস্তিষ্কের সাথে আর শোষণাকাণ্ডের উপর অংশ যেটা শোষণা শীর্ষক সেটাকে জয়েন করে রাখছে, তাই তো। আচ্ছা, এবার এই পন্স কি করে, পন্সের এখান থেকে তোমরা কাজটা মনে রাখবে, পন্স কিন্তু মূত্রনালীর স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করে, মানে ডেট্রুটার পেশি সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সাহায্য করে। দেখো আমাদের মূত্রাশয় যে আছে, মূত্রাশয়ের বাইরে পেশি আছে, মূত্রাশয়ের বাইরে এগুলোতে পেশি আছে, এই পেশিগুলোর নাম হচ্ছে ডেট্রুটার পেশি। কি পেশি, ডেট্রুটার পেশি। এইবার এই পন্স কি করে, এই ডেট্রুটার পেশিগুলোকে কন্ট্রোল করে, পন্স এই ডেট্রুটার পেশিগুলোকে কন্ট্রোল করে। এবার মূত্রত্যাগ করার সময় কি হচ্ছে, পন্স কি করে, এই ডেট্রুটার পেশি সংকোচন করে দেয়, সংকোচন করলে পরে এই ব্লাডারটা আস্তে আস্তে চুপসে যায় এবং মূত্রত্যাগে সাহায্য করে। তাহলে পন্স থেকে মনে রাখবে যে মূত্রত্যাগে সাহায্য করছে কে, মূত্রত্যাগে সাহায্য করছে আমাদের হচ্ছে পন্স, মূত্রত্যাগে সাহায্য করছে পন্স। তারপরে চলে যায় লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক তাহলে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের একটা পার্ট, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের ইংরেজি নামটা খুব ইম্পর্টেন্ট, সেরিবেলাম। সেরিবেলাম, তাহলে লঘু মস্তিষ্কের ইংরেজি নামটা কি, সেরিবেলাম। লঘু মস্তিষ্কের ইংরেজি নামটা সেরিবেলাম। ঠিক আছে, এইবার সেই সেরিবেলামকে কিন্তু স্মল
সেরিব্রাম বলা হয়, বা স্মল গুরু মস্তিষ্ক বলা হয়, গুরু মস্তিষ্ক বলা হয়, গুরু মস্তিষ্ক বলা হয়। তাহলে লঘু মস্তিষ্ককে ছোট্ট গুরু মস্তিষ্ক বলা হয়। কেন? কারণ এই গুরু মস্তিষ্কের মতনই এই লঘু মস্তিষ্কটা দেখতে। এবার গুরু মস্তিষ্কে যেমন ডান গোলার্ধ বাম গোলার্ধকে যুক্ত করার জন্য কি ছিল? কর্পাস ক্যালোসাম। তেমন ভাবে এই লঘু মস্তিষ্ক দুটো গোলার্ধকে জয়েন করার জন্য কি আছে? দুটো গোলার্ধে জয়েন করার জন্য আছে ভার্মিস, ভার্মিস। ঠিক আছে, তাহলে লঘু মস্তিষ্কের দুটো অংশকে জয়েন করার জন্য আছে কে? ভার্মিস। ক্লিয়ার? আর এই লঘু মস্তিষ্ক কি হচ্ছে? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মানে কি? কিরকম? আমাদের হাঁটা চলাচল করার সময় কি হচ্ছে? আমরা যাতে পড়ে না যাই, দেহের ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে কিন্তু কন্ট্রোল করে আমাদের এই লঘু মস্তিষ্ক। ইভেন পাখিদের, পাখিদের কিন্তু লঘু মস্তিষ্ক খুব স্ট্রং থাকার জন্য ওই রাত্রেবেলা ঘুমানোর সময় কিন্তু গাছ থেকে পড়ে যায় না। ঠিক আছে, তাহলে লঘু মস্তিষ্কে এইটাই খুব ইম্পর্টেন্ট কাজ, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এবং ইভেন যারা কিনা ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস করে দেখবে, ড্রিঙ্কস করলে পরে ওরা ঠিকঠাক মতো হাঁটতে পারে না, এদিক সেদিক হেলে দুলে পড়ে যায়, তাই না? তাহলে অ্যাকচুয়ালি তার লঘু মস্তিষ্কটা উইক হয়ে গেছে ড্রিঙ্ক করার জন্য। ক্লিয়ার? চলো তারপরের পার্টটা চলে আসি, সুষনা শীর্ষক। সুষনা শীর্ষকও কিন্তু একটা লঘু মস্তিষ্কের পার্ট, যেটা ইংরেজি নাম হচ্ছে মেডেলা অবলাঙ্গাটা। তাহলে সুষনা শীর্ষকের ইংরেজি নাম কি? সুষনা শীর্ষকের ইংরেজি নাম হচ্ছে মেডেলা অবলাঙ্গাটা। ক্লিয়ার? এবার সুষনা শীর্ষক কোথায় থাকে? ঠিক সুষনা কাণ্ডের উপরের পার্টটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে সুষনা শীর্ষক। তার মানে আমাদের লঘু মস্তিষ্কের নিচের পার্ট সুষনা কাণ্ডের উপরের পার্ট, এটা হচ্ছে সুষনা শীর্ষক। ঠিক আছে, এটা কাজ কি করে? হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া ও ঘাম নিঃসরণ করে। তাহলে কি করে? আমাদের হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া আর ঘাম নিঃসরণে সাহায্য করে। ক্লিয়ার? এইবার চলে আসি আমাদের খুব ইম্পর্টেন্ট পার্ট, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড যদি আমরা দেখি তাহলে কোথায় থাকে? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আমরা যে দেখলাম যে মস্তিষ্ক একটা খুলির মধ্যে আছে, এটা ব্রেন নিচেরটা, তাহলে ব্রেনটা একটা খুলির মধ্যে আটকানো আছে। এই পার্টগুলোতে কিছু লিকুইড পদার্থ থাকে, যেটাকে বলা হয় CSF, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। শুধুমাত্র কি ব্রেনে থাকে? বলছে না, ব্রেনে না, ইভেন কি আমাদের যে স্পাইনাল কর্ড আছে, ঠিক আছে, স্পাইনাল কর্ডের এখানেও কিন্তু আমাদের থাকছে মেনিনজেস। তাহলে স্পাইনাল কর্ডের এখানেও মেনিনজেস থাকছে, স্পাইনাল কর্ডের এখানেও মেনিনজেস থাকছে। এবার এই মেনিনজেস কি কাজ করে? ঠিক আছে, মেনিনজেসের কাজ হচ্ছে, এটা তো এক ধরনের তরল পদার্থ, বুঝতে পারছো? সেরিব্রো, এবার কিভাবে মনে রাখবে? সেরিব্রো, সেরিব্রো আছে সেরিব্রাম থেকে, সেরিব্রাম থেকে, সেরিব্রাম হচ্ছে মস্তিষ্ক, স্পাইনাল মানে স্পাইনাল কর্ড থেকে, ফ্লুইড মানে তরল পদার্থ। তাহলে যে ফ্লুইডটা ব্রেনে এবং স্পাইনাল কর্ডে থাকে সেটাকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বলা হয়। এবার কি কাজ করে? এবার এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কি হচ্ছে? আমাদের মস্তিষ্ক এবং সূচনাকাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, যেমন মেনিনজেস করেছিল তেমন এটাই করে। ঠিক আছে, আর কি করা হয়? মস্তিষ্ক ও সূচনাকাণ্ডকে পুষ্টি প্রদান করে এবং বিপাকজাত দূষিত পদার্থ বের করে। এবার তোমরা শুনে থাকবে যে সার্জারি করে মহিলাদের, কি হচ্ছে, মেয়েদের সার্জারি করে যখন বাচ্চা ডেলিভারি হয়, সিজারে বাচ্চা ডেলিভারি হয়, তখন অ্যাকচুয়ালি কি করে? একটা ইনজেকশনের মাধ্যমে কিছু অ্যানেস্থেসিয়া বা কিছু মেডিসিন এই আমাদের স্পাইনাল কর্ডের মধ্যে এন্টার করানো হয়। ঠিক আছে, তাতে করে কি হচ্ছে? এই স্পাইনাল কর্ডটা উইক হয়ে যায়, সেই জন্য মানুষ ব্যথাটা ফিল করতে পারে না। ক্লিয়ার? তাহলে আর সেরিব্রো স্পাইনাল কি? তাহলে এক ধরনের তরল পদার্থ কোথায় থাকে? মস্তিষ্ক এবং সূচনাকাণ্ডের মধ্যে থাকে। কি করে? তাহলে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে এবং পুষ্টি প্রদান করে এবং বিপাকজাত বজ্র পদার্থগুলোকে দূর করে। তারপরে আমরা চলে আসি আই, চোখ। দেখতে পাচ্ছ, এবার আমাদের কিন্তু ক্লাস 10-এর সিলেবাসে চোখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল এবং চোখ থেকে কোশ্চেন আসে, বিশেষ করে চোখের রোগগুলো থেকে। তাহলে মানুষের জেনারেলি দুটো চোখ থাকে, তাই তো? মানুষের জেনারেলি দুটো চোখ থাকে এবং চোখের বিভিন্ন পার্টগুলো কিন্তু আমরা দেখবো। তাহলে তোমরা এক এক করে যদি নোটিশ করো, তাহলে চোখের সবচেয়ে বাইরের পার্টটার নাম হচ্ছে কর্নিয়া। সবচেয়ে বাইরের পার্টটার নাম হচ্ছে কর্নিয়া। কর্নিয়া কি? এই যে চোখের উপরে যে ফোলা অংশটা দেখতে পাচ্ছ, চোখের উপরে যে ফোলা অংশটা গ্লাসের মতো, ঠিক আছে, এইটাকে বলা হয় কর্নিয়া। তাহলে এইটার নাম কি? এইটার নাম হচ্ছে কর্নিয়া। এবার এই কর্নিয়া তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে এই যে ফোলা অংশটা জলের মতো, ঠিক আছে, এইটা হচ্ছে কর্নিয়া। ঠিক আছে, এবার এই কর্নিয়ার নিচে যে ফাঁপা জায়গাটা, এখানে কিন্তু এক ধরনের তরল পদার্থ থাকে। কর্নিয়ার নিচে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে তরল পদার্থ থাকে, তাই তো? এগুলোর নাম কি? তাহলে এই তরল পদার্থের নাম, এখানে যে কর্নিয়ার ভিতরে যে তরল পদার্থ থাকে সেটার নাম হচ্ছে অ্যাকোয়াস হিউমার, হিউমার। তাহলে তরল পদার্থের নাম হচ্ছে অ্যাকোয়াস হিউমার। আচ্ছা, কর্নিয়া চলে যায়। কর্নিয়া হচ্ছে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। দেখো, যদি আলো এখান দিয়ে যদি পাস করতে পারে, তাহলে আরামসে আলো পাস করতে পারে, বায়ু মাধ্যম থেকে আলোটা ডিরেক্টলি এই কর্নিয়া হয়ে কিন্তু আসতে পারবে, তাই না? তাহলে চোখে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। ঠিক আছে, আর অক্ষিগোলকে আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে কর্নিয়া। তারপরেরটা হচ্ছে আমাদের স্ক্লেরা। দেখো, এই পুরো পুরো সাদা পার্টটা হচ্ছে কিন্তু স্ক্লেরা।
এই পুরো সাদা পার্টটা কিন্তু স্ক্লেরা। এবার স্ক্লেরার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ রক্তজালক আছে, কিন্তু স্ক্লেরার মধ্যে কিন্তু রক্তজালক আছে, ঠিক আছে। তাহলে স্ক্লেরা যেহেতু সাদা সেজন্য একে শ্বেতমণ্ডল বলা হয়, ঠিক আছে। তাহলে এই স্ক্লেরা কি করায়, স্ক্লেরা হচ্ছে বাইরের আঘাত থেকে চোখটাকে রক্ষা করে। তার মানে এই স্ক্লেরার ভিতরে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য কিন্তু স্ক্লেরা এটাকে রক্ষা করে, ঠিক আছে। তারপরে চলে আসছে আমরা আইরিস বা কনিনিকা। আইরিস কোনটা, দেখো এই যে পার্টগুলো যেটা ছোট বড় হচ্ছে এইটা হচ্ছে আইরিস, ঠিক আছে। এই যে এই পার্টটা, এবার এই যে এই পার্টটা হচ্ছে আইরিস, ঠিক আছে। এবার এই আইরিস কিন্তু বিভিন্ন কালারের হয়, এক একজনের কালার এক এক রকম, কারো ব্লু, কারো গ্রিন, কারো ব্ল্যাক, কারো ব্রাউন। তাহলে এইটাকে বলা হয় আইরিস বা কনিনিকা, ঠিক আছে। এইটা কিন্তু ছোট বা বড় হতে পারে, ঠিক আছে। এবার এই যে আইরিসের মাঝে যে ছোট ছিদ্রটা এইটাকে বলা হয় তারারন্ধ্র। এটাকে কি বলা হয়, তারারন্ধ্র। এটাকে কি বলা হয়, তারারন্ধ্র, ঠিক আছে। তাহলে আইরিসের ছোট অংশটা যেটা ওটা হচ্ছে তারারন্ধ্র, ক্লিয়ার। তাহলে বোঝা গেল তারারন্ধ্র কোনটা। তাহলে আইরিশ আমরা বুঝতে পারলাম, আইরিশ হচ্ছে আমাদের এই পার্টটাকে বলা হচ্ছে আইরিশ। চলো তাহলে দেখে নিই। তাহলে আইরিশ কি হচ্ছে, তারারন্ধ্রের ব্যাস বা ছোট বড় করে আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করে। দেখুন যখন আমরা অন্ধকারে থাকি তখন এটা আস্তে আস্তে বড় হয়ে যায়, আর যখন আলোতে আসি এটা ছোট হয়ে যায়, ক্লিয়ার। আচ্ছা, এবার চলে আসি। এবার এই দেখো এই আইরিশের কালার এক একজনের এক এক রকম। দেখো কতজনের এর এর কালার একটু ব্লুইশ, এর কালার একদম পুরো ব্ল্যাক, ঠিক আছে। তাহলে এক একজনের আইরিশের কালার এক এক রকম হয়, কারো ব্রাউন, ঠিক আছে। এটা কিন্তু পিতা মাতার হিসাবে ভ্যারি করে, মানে জেনেটিক ভাবে এটা ভ্যারি করে, ক্লিয়ার। আচ্ছা, এবার তারারন্ধ্র বা পিপুল কি বললাম, যে আইরিশের মাঝে যে ফাঁকা জায়গাটা সেটাকে কিন্তু তারারন্ধ্র বা পিপুল বলে, ঠিক আছে। আর এটা দিয়ে আলোটা কিন্তু ভেতরে প্রবেশ করে। এবার তারারন্ধ্র বা তারারন্ধ্রের পেছনের দিকটাতে কি আছে, তারারন্ধ্রের পেছনের দিকটাতে অ্যাকচুয়ালি আছে, দেখো। তাহলে এইটা আমরা কি বললাম, কর্নিয়া, ঠিক আছে। এখানে আছে আমাদের কি হচ্ছে, শ্বেতমণ্ডল ছিল, ঠিক আছে। এখানে এই যে এই অংশটা হচ্ছে আইরিশ, ঠিক এর পেছনে এই সাদা অংশটা হচ্ছে লেন্স বা মণি। তাহলে এই সাদা অংশটা লেন্স বা মণি। আর এটা কি দিয়ে ঝোলানো আছে, সাসপেন্সরি লিগামেন্ট আর সিলিয়ারি পেশি দিয়ে ঝোলানো আছে, ক্লিয়ার। তাহলে লেন্স বা মণি বোঝা গেল। এবার এই লেন্স বা মণি কি হচ্ছে, সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে কি হচ্ছে, প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে এবং উপযোজনে সাহায্য করে। উপযোজন মানে কি, এই লেন্সটা কিন্তু উপর নিচ হতে পারে, মোটা মোটা পাতলা পাতলাও হতে পারে, এরকম পাতলাও হতে পারে, আবার এরকম মোটাও হতে পারে, ঠিক আছে। তাহলে এটা উপযোজনে সাহায্য করে। এবার অ্যাকোয়াসিমার কি, কর্নিয়া কর্নিয়া আর আইরিসের মাঝে যে তরল পদার্থ থাকে, এখানে যে তরল পদার্থ থাকে সেটাকে বলা হয় অ্যাকোয়াসিউমার, ঠিক আছে। আর অ্যাকোয়াসিমার কিন্তু প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। তাহলে অ্যাকোয়াসিমার প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে আর কর্নিয়া ও লেন্সকে পুষ্টি প্রদানে সাহায্য করে, ক্লিয়ার। এবার চলে আসি ভিট্রিয়াসিমার হচ্ছে এই যে ফাঁকা যেটা লেন্সের পরের পার্ট, আর এখানে আছে আমাদের রেটিনা। এই লেন্সের পরের পার্ট আর রেটিনা এই দুটোর মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এখানে যে তরল পদার্থ থাকে সেটাকে বলা হচ্ছে ভিট্রিয়াসিমার, ক্লিয়ার। ভিট্রিয়াসিমার। তাহলে দেখো ভিট্রিয়াসিমার কি, এই যে দেখো এখানে লেখা আছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ, ঠিক আছে। তাহলে এই ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে ভিট্রিয়াস হিউমার থাকে, ক্লিয়ার। অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে আমরা এগুলো দেখে নিছি। আচ্ছা, এবার লাস্ট চলে আসি সিলিয়ারি পেশি কোথায় থাকে, দেখো এই যে সিলিয়ারি বডি এখানে আছে, ঠিক আছে। তাহলে সিলিয়ারি বডি কি হচ্ছে, সংকোচন ও প্রসারণের মাধ্যমে, মানে দুদিক থেকে লেন্সটাকে ধরে রেখেছে, এই যে এই পার্টটা দুদিক থেকে লেন্সটাকে ধরে রেখেছে। এবং এই সিলিয়ারি পেশি যদি সংকোচন হয় বা প্রসারণ হয় তাহলে লেন্সটা অনেক সময় পাতলাও হবে, আবার অনেক সময় মোটাও হবে, ক্লিয়ার। এরকমটা হতে পারে, ঠিক আছে। সাসপেন্সরি লিগামেন্ট আমরা দেখেছি, সাসপেন্সরি লিগামেন্ট হচ্ছে সিলিয়ারি পেশির সাথে লেন্সকে লাগিয়ে রাখে, সাসপেন্সরি লিগামেন্ট, ক্লিয়ার। এই অবধি দেখলাম। এবার চলে আসছে আমরা কৃষ্ণমণ্ডল। তাহলে দেখো চোখের সবচেয়ে বাইরেরটা হচ্ছে শ্বেতমণ্ডল, আমরা এইদিকে কর্নিয়া দেখে নিলাম, অ্যাকোয়াসিমার দেখে নিলাম, লেন্স দেখে নিলাম, ঠিক আছে, ভিট্রিয়াসিমার দেখে নিলাম। এবার শ্বেতমণ্ডলের পরের পার্টটা, এই রেড কালারের যে পার্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণমণ্ডল, মানে এইটা অ্যাকচুয়ালি কালো হয়। আর এই কৃষ্ণমণ্ডলের মধ্যে কি থাকে, মেলানিন থাকে। কৃষ্ণমণ্ডলের মধ্যে মেলানিন থাকে, ঠিক আছে। কৃষ্ণমণ্ডলের মধ্যে মেলানিন থাকে। আর এটা কি করা হয়, আলোক প্রতিফলন রোধ করে। তাহলে এই কৃষ্ণমণ্ডল কি করে, আলোক প্রতিফলন রোধ করে আর অক্সিজেন ও পুষ্টিতে কি হচ্ছে, সরবরাহ করে। তাহলে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড এবং রেশন পদার্থকে দূর করে, ক্লিয়ার। এটা আমরা দেখে নিলাম। এবার চলে আসছি রেটিনা, সবচেয়ে ভেতরের অংশ, ঠিক আছে। এটা কিন্তু প্রতিফলক রূপে কাজ করে, মানে এখান দিয়ে যা আমরা দেখতে পাবো সব এই রেটিনার মধ্যে পড়বে, ক্লিয়ার। তাহলে রেটিনা হচ্ছে কি হচ্ছে, প্রতিফলক রূপে কাজ করে, ঠিক আছে। প্রতিবিম্ব গঠন হয়, তার মানে ছবিগুলো কিন্তু সব এই রেটিনাতে গঠিত হবে, ঠিক আছে। তাহলে বর্ণ চিনতে সাহায্য করে, ক্লিয়ার। আচ্ছা, এবার এই রেটিনার মধ্যে কি থাকে, রেটিনার মধ্যে থাকে রড কোষ আর থাকে কোন কোষ। রেটিনার মধ্যে কি থাকে, রড কোষ এবং কোন কোষ। ও রড কোষ হচ্ছে
কম আলোতে দেখতে সাহায্য করে, কম লাইটে দেখতে সাহায্য করে। রড কোষ হচ্ছে কম লাইটে দেখতে সাহায্য করে, আর কোন কোষ হচ্ছে ব্রাইট ব্রাইট লাইটে দেখতে সাহায্য করে, আর প্লাস কি কালার দেখতে সাহায্য করে, কালার দেখতে সাহায্য করে। ঠিক আছে, কোন কোষ হচ্ছে কালার দেখতে সাহায্য করে। তাহলে আমাদের কোন কোষের সংখ্যা বেশি? আর আমাদের রড কোষ আছে, এবং রড কোষ যদি বেশি কমে যায় তাহলে কিন্তু আমরা রাত্রে কোনো কিছুই দেখতে পাবো না। ঠিক আছে, রড কোষ হচ্ছে রডোপ্সিন রঞ্জক পদার্থ নিয়ে গঠিত, রোডোপ্সিন রঞ্জক পদার্থ, রোডোপ্সিন রঞ্জক পদার্থ। আর কোন কোষ হচ্ছে আয়োডোপ্সিন, আয়োডোপ্সিন রঞ্জক পদার্থ নিয়ে তৈরি হচ্ছে কোন কোষ। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি অশ্রুগ্রন্থি। অশ্রুগ্রন্থি কি? অশ্রুগ্রন্থি হচ্ছে আমাদের, দেখো, চোখের চোখের ওপরে বা নিচে, দেখো ওপরে বা এই সাইডগুলোতে আমাদের অশ্রুগ্রন্থি থাকে। ঠিক আছে, তাহলে আমাদের অশ্রুগ্রন্থি, অশ্রুগ্রন্থি কি করে? অশ্রুগ্রন্থি অ্যাকচুয়ালি অশ্রু নিঃসরণ করে, অশ্রু নিঃসরণ করে বা অশ্রু ক্ষরণ করে, আর চোখটাকে ভিজিয়ে রাখে এবং জীবাণুর হাত থেকে রক্ষা করে। এইবার অশ্রুর মধ্যে আছে লাইসোজাইম। কি আছে? লাইসোজাইম। লাইসোজাইম এক ধরনের উৎসেচক যেটা রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। লাইসোজাইম হচ্ছে এক ধরনের উৎসেচক যেটা রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে আমাদের পার্ট। তারপরে পার্ট চলে আসি, এবার উপযোজন কাকে বলে? উপযোজন কাকে বলে? উপযোজন হচ্ছে যেন আমরা একই জায়গায় স্থির রেখে বা স্থির থেকে আমরা কাছে বা দূরের বস্তুকে দেখার জন্য আমাদের চোখের মধ্যে কিছু পরিবর্তন করব, সেটাকে বলে উপযোজন। তার মানে আমরা ফিক্সড এক জায়গায় আবদ্ধ থাকবো, কিন্তু আমরা চোখের মাধ্যমে আমরা কখনো দূরের জিনিসে ফোকাস করব, কখনো কাছের জিনিসে ফোকাস করবো। এই যে পদ্ধতি, এই যে ক্ষমতা, এটাকেই বলা হয় উপযোজন। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ দেন, এখানে কখনো লেন্সটা থেকে চোখটা থেকে দূরে সরে যাচ্ছে এই ফুলের ইটা, আবার কখনো কখনো কাছে চলে আসছে। দেখো এই দুটো পজিশনে চলে আসছে, কিন্তু আমার চোখ কিন্তু একই জায়গায় আছে। ঠিক আছে, চোখ কিন্তু একই জায়গায় আছে, এই ফুলের ইটাও একই জায়গায় আছে। তার মানে কি? তার মানে চোখটা যখন ফিক্সড পজিশনে থাকছে কিন্তু বিভিন্ন অবজেক্টগুলো দূরে বা কাছে হচ্ছে, তখন সেটাকে ঠিক করার জন্য আমাদের উপযোজন হয়। উপযোজন করার জন্য কি কি ঘটছে? যখন আমরা দূরের কোনো জিনিস দেখবো, ধরো না তুমি ঘরে বসে আছো এবং বসে বসে জানলা দিয়ে বাইরে দূরের কিছু দেখছো, তাহলে কি হবে? দূরের কোনো কিছু দেখার জন্য সিলিয়ারি পেশি যে আছে, সিলিয়ারি পেশির প্রসারণ করতে হবে। সিলিয়ারি যদি পেশি প্রসারণ করে তাহলে লেন্সটা আস্তে আস্তে পাতলা হবে, লেন্সটা পাতলা হবে। ঠিক আছে, লেন্সটা পাতলা হলে পারে এর ফোকাস ডিস্টেন্সটা বেড়ে যাবে, পাতলা লেন্সের ফোকাস ডিস্টেন্স বেড়ে যায়। ক্লিয়ার? আর মোটা লেন্সের ফোকাস ডিস্টেন্স কমে যায়। তাহলে পাতলা লেন্সের ফোকাস ডিস্টেন্স বেড়ে গেল, যখনই ফোকাস ডিস্টেন্স বেড়ে গেল তখন কিন্তু তুমি দূরের জিনিসটা দেখতে পাচ্ছ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন। তাহলে দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্স সবসময় পাতলা হয়ে যায়। ঠিক আছে, আর লেন্স পাতলা হলে পরে আমরা দূরের জিনিস দেখতে পারি। আচ্ছা, কাছেরটা দেখার জন্য, তাহলে কাছেরটা দেখার জন্য কি আছে? সিলিয়ারি পেশির প্রসারণের জায়গায় কি হবে? সংকোচন হবে। আর কি হচ্ছে? লেন্স মোটা হয়ে যাবে। লেন্স মোটা হলে পরে এর বক্রতা বৃদ্ধি পাবে, বক্রতা বৃদ্ধি পেলে পরে এর ফোকাস দৈর্ঘ্য হ্রাস পেয়ে যাবে, ফলে কাছের জিনিস দেখতে পাবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার চোখের বিভিন্ন রকমের রোগ হয়, যেমন নর্মাল ভিশনে দেখো, যখন এখানে কোনো বস্তু আছে তখন এর প্রতিবিম্ব রেটিনার উপর পড়ছে, কিন্তু যখন মায়োপিয়া হবে, মায়োপিয়া মানে কি? মায়োপিয়া মানে হচ্ছে দূরের দৃষ্টি, দূরের কোনো কিছু ঠিকঠাক মতো দেখতে পাবে না। কেন? কারণ দূরের কোনো কিছু দেখতে পাচ্ছে না কেন? মায়োপিয়াতে রেটিনার সামনে, রেটিনার অনেকটা সামনে কিন্তু প্রতিবিম্ব তৈরি হচ্ছে, রেটিনার অনেকটা সামনে, রেটিনার এই জায়গাটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেই জন্য মায়োপিয়া। এবার মায়োপিয়াকে ঠিক করতে গেলে পরে কি লেন্স ইউজ করতে হবে? মায়োপিয়াকে ঠিক করতে গেলে অবতল লেন্স ইউজ করতে হবে, অবতল লেন্স ইউজ করতে হবে। তাহলে কোন রোগে অবতল লেন্স ইউজ করতে হয়? মায়োপিয়া রোগে অবতল লেন্স ইউজ করতে হয়। ক্লিয়ার? তাহলে আমরা লিখে দিচ্ছি, দেখো মায়োপিয়াতে অবতল লেন্স ইউজ করতে হয়। দূরের দৃষ্টি মানে দূরের দৃষ্টি, দূরে দেখতে পাবে না, দূরে দেখতে পাবে না, কাছে কাছে দেখবে। ক্লিয়ার? তারপরে চলে আসি মায়োপিয়ার পরে, তাহলে মায়োপিয়া আমরা দেখিয়ে দিছি। মায়োপিয়ার পরে আমরা কি দেখবো? হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়াতে ঠিক উল্টো ঘটনা। হাইপারমেট্রোপিয়াতে কাছে কাছে দেখতে পাবে না, দূরে ঠিকই দেখবে। তাহলে কাছে না দেখতে পাওয়ার জন্য কি করতে হবে? আমাদের উত্তল লেন্স ইউজ করতে হবে, উত্তল লেন্স ইউজ করতে হবে, আতশ কাচের মতো যে লেন্সগুলো হয়। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। ক্লিয়ার? তারপরে হচ্ছে প্রেসবায়োপিয়া। দেখবে আমাদের দাদুদের কি হচ্ছে, আমাদের দাদুদের দেখবে যে চোখে কি হচ্ছে, এই যে এরকম টাইপের একটা চশমা পরে, দাদুরা আমাদের চোখে এইরকম টাইপের একটা চশমা পরে, এরকম চশমার নিচের দিকে এরকম পার্ট থাকে, তাই না? এরকম চশমা পরে। তাহলে এইটা হচ্ছে প্রেসবায়োপিয়া। যে যাদের 40 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, তাদের এই লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেছে। তার মানে লেন্স মোটাও হচ্ছে না, পাতলাও হচ্ছে না, সেই জন্য দূরেরটাও দেখতে পাচ্ছে না, কাছেরটাও দেখতে পাচ্ছে না। সেই জন্যই এই রকম চশমা ব্যবহার করা হয়, যাকে বলা হয় বাইফোকাল চশমা। বাইফোকাল চশমা মানে দুটো ফোকাস পয়েন্ট হবে, একটা এই উপরেরটা হচ্ছে দূরে দেখার জন্য,
দূরে দেখার জন্য, আর এই এই গোল চাঁদের মতো যে পার্টটা আছে এই ভেতর দিয়ে কাছে দেখার জন্য, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় বাইফোকাল লেন্স। আর একটা রোগ হয় যেটাকে বলা হয় ক্যাটারাক্ট, মানে বা চোখের ছানি পড়া, চোখের লেন্সের রঞ্জক পদার্থ জমে যায়, মানে চোখের ভেতরে লেন্সের ভেতরে অস্বচ্ছ হয়ে যায়, যেমন বাইরের লাইটটা ঠিকঠাক মতো প্রবেশ করে না, এটাকে বলা হয় ক্যাটারাক্ট বা ছানি পড়া। আর এইটাকে কেবলমাত্র ঠিক করতে পারো অপারেশনের সাহায্যে, অপারেশন করে বা সার্জারি করিয়ে, ঠিক আছে, এটাকে ঠিক করতে হয়। এরকম একটা সার্জারি প্রসেসের নাম হচ্ছে ফেকো, এরকম একটা সার্জারি প্রসেসের নাম হচ্ছে ফেকো। ক্লিয়ার? তাহলে আমরা এরপরে দেখবো হচ্ছে আমরা কি দেখবো, এক নেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি। আমরা জেনারেলি দেখো, আমরা যদি কোনো কিছুকে দেখি তাহলে আমরা এতটা এরিয়া জুড়ে দেখতে পাবো, তার মানে আমাদের চোখটা আমাদের সামনে আছে। তেমন বাঘও যদি দেখে তাহলে সামনের অনেকটা এরিয়া জুড়ে দেখতে পাবে, মানে মোটামুটি 170 ডিগ্রি মতন দেখতে পাবে। কিন্তু দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে, দ্বিনেত্র দৃষ্টি কারা দেখে, যেমন যারা দুটো চোখ দিয়ে, দুটো চোখ দিয়ে দ্বিনেত্র দৃষ্টি, দুটো চোখ দিয়ে পৃথক, দেখো দুটো পৃথক পৃথক চোখ দিয়ে একই জিনিস দেখবে, যেমন বাঘ, তারপরে মানুষ, বিড়াল, এদের চোখ সামনের দিকে আছে, এরা কিন্তু দ্বিনেত্র। যেমন আমরা, ঠিক আছে, দ্বিনেত্র দৃষ্টি, দুটো চোখ দিয়ে একই জিনিস দেখবো। তাহলে যে জিনিসটা আমরা দেখবো সেটার কিন্তু সাইজ কত বড়, কত দূরে আছে, কেমন কালার, সবকিছু প্রপারলি দেখতে পাবো। তাহলে দ্বিনেত্র দৃষ্টিতে কিরকম দেখা যায়, 3D ভিউ দেখা যায়, 3D ভিউ দেখা যায় দ্বিনেত্র দৃষ্টিতে, ঠিক আছে। এবার চলে আসি এক নেত্র দৃষ্টি। এক নেত্র দৃষ্টি দেখো, তুমি এই হাতির ছবিটা দেখো, হাতির সুরের দুপাশে দুটো চোখ, তার মানে এই চোখ দিয়ে এই দিকে দেখছে, এই চোখ দিয়ে এই দিক দিয়ে দেখছে, ও কিন্তু সামনে এতটা জায়গা মোটামুটি দেখতে পাবে না। তার মানে দুটো চোখ দিয়ে যদি আলাদা আলাদা বস্তুকে দেখা যায় তখন সেটাকে এক নেত্র দৃষ্টি বলা হয়। দেখো, তাহলে যাদের দুপাশে চোখ থাকে ওরা কিন্তু এইটুক ভিশনে দেখতে পারে, এইটুক ভিশন দেখতে পারে, এইটুকু দেখতে পারে না, ঠিক আছে। তাহলে যারা দুটো চোখ দিয়ে আলাদা আলাদা বস্তু দেখে তাদেরকে বলা হয় এক নেত্র দৃষ্টি। ক্লিয়ার? আর এই এক নেত্র দৃষ্টিতে এরা এদের থেকে কতটা দূরে আছে কোনো বস্তু সেটা বুঝতে পারে না, কতটা বড় বুঝতে পারে না, কতটা স্পিডে আসছে কোনো কিছু বুঝতে পারে না, ঠিক আছে। এরা বেসিক্যালি 2D ভিউ দেখে, এরা বেসিক্যালি 2D ভিউ দেখে। সেই জন্যই বাঘ বা অন্যান্য প্রাণীরা কিন্তু এই হাতি বা এই সমস্ত প্রাণীদের খুব তাড়াতাড়ি অ্যাটাক করে, যারা এক নেত্র দৃষ্টি দেখে তাদেরকে কিন্তু খুব ইজিলি অ্যাটাক করতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা টোটালটা বলে দিলাম কারা কারা এক নেত্র দৃষ্টি দেখে। দেখো, গরু, ঘোড়া, অধিকাংশ পাখি, গিরগিটি, মাছ, পতঙ্গ, এক্সেট্রা। এবার এর পরে যেটা আমরা পড়বো, প্রতিবর্ত ক্রিয়া এবং প্রতিবর্ত পথ, ঠিক আছে। তাহলে আমরা পরের ক্লাসে প্রতিবর্ত ক্রিয়া এবং প্রতিবর্ত পথ দেখবো। তো যাই হোক, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে তোমাদের কাছে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন খুব ইজিলি আসতে পারে। ক্লিয়ার? আর তোমাদের কাছে তোমাদেরকে বলছি এগেন সরি, ঠিক আছে, কারণ কয়েকদিন আমি ভিডিও আনতে পারিনি একটু প্রবলেম থাকার জন্য। তো আশা করবো নেক্সট ভিডিওগুলো খুব ইজিলি নিয়ে আসার জন্য, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, বাদবাকি যতটুকু পড়াচ্ছি বা যেভাবে পড়াচ্ছি, ঠিক আছে, তোমরা কিন্তু তোমাদের ক্লাস 10-এর বুকস থেকে জিনিসগুলো কিন্তু পড়ে রাখবে। ক্লিয়ার? চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো, টাটা, গুড নাইট।